কত অসংখ্য স্বপ্ন যে বাঁধা পড়ে আছে নোঙরের কাছে, তার হদিশ কে বা রাখে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঠশালা। আজকে আমি আলোচনা করব অজিত দত্তের লেখা নোঙর কবিতা নিয়ে। অজিত দত্ত, যিনি বাংলা আধুনিক কবিদের মধ্যে ছিলেন অন্যতম, ইনি বাংলাদেশে ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেছিলেন 1907 খ্রিস্টাব্দে। প্রথম থেকে তিনি বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীকালে দিগন্ত নামে নিজের একটা প্রকাশনা সংস্থাও গড়ে তুলেছিলেন। তার লেখা বিশেষ কিছু কাব্যগ্রন্থ হল কুসুমের মাস, পাতাল কন্যা, নষ্ট চাঁদ, ছায়ার আলপনা, সাদা মেঘ ও কালো পাহাড়। এরপর তিনি রৈবতক ছদ্মনামে দুটি প্রবন্ধ রচনা করেছিলেন, জনান্তিকে এবং মনপবনের নাও। এরপর 1979 খ্রিস্টাব্দে তিনি মারা যান। এরপর নোঙর কবিতাটির উৎস সম্পর্কে আমরা জানব। নোঙর কবিতাটি মূলত একটি রূপকধর্মী কবিতা। নোঙর কবিতাটি মূলত অজিত দত্তের লেখা সাদা মেঘ ও কালো পাহাড় কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই নোঙর কবিতাটি পড়ার আগে তোমাদেরকে জানতে হবে নোঙর শব্দটির অর্থ কি। নোঙর, যেটা মূলত লোহা দিয়ে তৈরি হয়, আর যেটা বড় বড় জাহাজ নৌকাগুলোকে পাড়ের সাথে বেঁধে রাখতে সাহায্য করে। এবার আমি কবিতাটা পাঠ করি। নোঙর, অজিত দত্ত। পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, সারা রাত মিছে দাঁড় টানি, মিছে দাঁড় টানি। অর্থাৎ এই চারটি লাইন পড়ে আমরা বুঝতে পারছি যে কোনো এক ব্যক্তি যিনি দূর সিন্ধু পাড়ে পাড়ি দিতে চেয়েছেন, কিন্তু সেই নৌকার নোঙর তটের কিনারে অর্থাৎ সেই সিন্ধু পাড়ে বা সমুদ্রের তটে পড়ে যাওয়ার কারণে সেই নৌকাটি আর এগোচ্ছে না। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তড়িতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। তারপরে ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। অর্থাৎ যখন ওই নৌকাটি তটের কিনারে বাঁধা পড়ে গেছে, তখন সমুদ্রের ঢেউগুলো যেন বারবার এসে ওই নৌকাটিতে মাথা ঠুকে সমুদ্রের দিকেই আবার ফিরে যাচ্ছে বলে কবি বর্ণনা করেছেন। জোয়ার ভাটায় বাঁধা এই তটের কাছে আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। অর্থাৎ যেখানে নৌকাটি নোঙর অবস্থায় রয়েছে, সেখানে সমুদ্রের জোয়ার ভাটা সমস্ত কিছুই রয়েছে। আর ওই বাণিজ্য তরী, তরী অর্থাৎ নৌকা, সেই বাণিজ্য করতে যাওয়ার জন্য তরী নৌকাটি সেখানেই যেন বাঁধা পড়ে রয়ে গেছে। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরের কাছে বাঁধা তবু এই নৌকা চিরকাল। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন যে তিনি যতই দাঁড় টানার চেষ্টা করেছেন আর যতই মাস্তুল অর্থাৎ পাল খাটাবার যে উঁচু দণ্ড, সেখানে যতই তিনি পাল খাটাবার চেষ্টা করেছেন, ততবারই তার চেষ্টা বিফল হয়েছে। সেই নোঙরের কাছেই সেই নৌকা বাঁধা পড়ে গেছে চিরকালের জন্য। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। অর্থাৎ যখন সমস্ত পরিবেশটা নিস্তব্ধ হয়ে যায়, তখন সাগর গর্জনে চারিদিকটা যেন কেঁপে ওঠে। অর্থাৎ সমুদ্রের আওয়াজে সেই নিস্তব্ধ পরিবেশটা যেন আরো গম্ভীর হয়ে যায়। এরপর কবি বলেছেন তিনি তারা দিকে চেয়ে যতবারই দিকের নিশানা ঠিক করেছেন, ততবারই তার এই দাঁড় টানাটা বিরামহীন হয়েছে। অর্থাৎ কবি অবিরাম চেষ্টা করেছেন সামনের দিকে এগিয়ে যাওয়ার, কিন্তু সেই নোঙর পড়ে যাওয়ার কারণে কবির নৌকাটি আর এগিয়ে যায়নি। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। অর্থাৎ কবি বলেছেন যে তিনি তরি ভরা পণ্য নিয়ে দূর সিন্ধু পারে পাড়ি দিতে চেয়েছিলেন, কিন্তু কবির অজান্তেই সেই নৌকার নোঙর পড়ে গিয়েছিল। তবুও তিনি বারবার চেষ্টা চালিয়েছিলেন তার লক্ষ্যে পৌঁছানোর, কিন্তু কবি পারেননি। এরপর আমি বলবো এই নোঙর কবিতাটির বাহ্যিক অবয়বের ভিতরে থাকা অন্তর্নিহিত অর্থ। বাস্তবিক ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই জীবনে একটি অভীষ্ট লক্ষ্য রয়েছে, আর আমরা প্রত্যেকেই চাই সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে। কিন্তু আমাদের অজান্তে আমরা কখন যে সাংসারিক মায়াজালে আবদ্ধ হয়ে পড়ি, সেটা আমরা নিজেরাও টের পাই না। তাই এখানে কবি কিছু রূপক ব্যবহার করেছেন, যেমন নৌকা। নৌকা হলো আসলে মানব জীবনের প্রতীক, আর আমাদের লক্ষ্যে পৌঁছানোর যে অবিরাম চেষ্টা, সেটাই হলো দাঁড় টানা। মোর হচ্ছে সাংসারিক মায়াজাল, যার বন্ধন ছিন্ন করে আমরা কখনোই এগিয়ে যেতে পারি না। যেই সাংসারিক মায়া জালে আবদ্ধ হয়ে আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যকে পূর্ণ করতে পারি না। এই দূর সিন্ধু পার, এই সিন্ধু পার আসলে কবির অভীষ্ট লক্ষ্য, যেখানে কবি পৌঁছাতে পারেননি সাংসারিক মায়াজালে আবদ্ধ হয়ে পড়ে। এবং সেই সাংসারিক মায়াজালে তিনি কখন আবদ্ধ হয়ে পড়েছেন সেটাও তিনি বুঝতে পারেননি। লক্ষ্যে পৌঁছানোর স্বাদ, অপরদিকে সাংসারিক মায়াজাল, বন্ধনের আবদ্ধতা, দুটোকেই আমরা কখনো উপেক্ষা করতে পারি না, যা আমাদের মানব জীবনে এক দোলাচলময় পরিবেশের সৃষ্টি করে, যার কারণে আমরা কখনো কখনো দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি যে আমরা কোনটাকে বেছে নেব, সাংসারিক আবদ্ধতা নাকি আমাদের লক্ষ্যকে। এইভাবেই বহু মানুষ দিক ভ্রষ্ট হয়। নোঙর,
নোঙর একদিকে যেমন স্থিরতার প্রতীক, অপরদিকে কবির এই যে বারবার বিরামহীন দাঁড় টানার প্রসঙ্গ, এটা সেরকমই গতিশীলময়তার প্রতীক। কবি যে কতখানি মর্মাহত হয়েছিলেন তা আমরা বুঝতে পারি এই লাইনটির মধ্যে দিয়ে। স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে, অর্থাৎ বারবার চেষ্টা করেছেন তার নৌকাটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বাধা পড়ে যাওয়ার কারণে তিনি তার নৌকাটিকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। তাই তিনি বারবার যখন দাঁড়টাকে নিক্ষেপ করেছেন সমুদ্রের বক্ষে, তখন সেই স্রোতগুলো যেন কবিকে বিদ্রুপ করেছে, অর্থাৎ কবির ওপর যেন হেসে চলে গেছে তারা। কিন্তু কবির স্বপ্ন দেখা বন্ধ হয়নি। তিনি বারবার জীবনের এই সংকীর্ণতা, আবদ্ধতাকে পেরিয়ে নিজের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করেছেন, কিন্তু প্রতিবার তিনি ব্যাহত হয়েছেন। সেরকমই বাস্তবিক ক্ষেত্রেও যখন কোনো ব্যক্তি শত যোগ্যতা থাকা সত্ত্বেও নিজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেন না, তখন আশেপাশে থাকা প্রতিটি ব্যক্তি তার উপরে হাসাহাসি করে, বিদ্রুপ করে, ব্যঙ্গ করে, কিন্তু সেই ব্যক্তির প্রকৃত পরিশ্রম, প্রচেষ্টাকে কেউ মূল্য দেয় না। আর এই সত্যতাকে উপলব্ধি করেই কবি অজিত দত্ত নোঙর কবিতার মতো কবিতা রচনা করেছেন। বাস্তবিক ক্ষেত্রে মানব জীবনে এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয় যখন সেই সংকীর্ণতা, আবদ্ধতাকে পেরিয়ে এগিয়ে যাওয়া কখনোই সম্ভবপর হয়ে ওঠে না। যতই বিভিন্ন রকমভাবে চেষ্টা করা হোক, সেই আবদ্ধতার জাল কেটে কখনোই বেরিয়ে আসা যায় না। তাই মুক্তির স্বাদ আমাদের চিরকালীনই, কিন্তু বাধা পড়ে যাই আমরা নোঙরের কাছেই। কিন্তু বাধা পড়ে যাওয়া সত্ত্বেও কবি এই কবিতার শেষ দুই লাইনে বলেছেন, তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। অর্থাৎ সাংসারিক মায়াজালে আবদ্ধ হওয়া সত্ত্বেও কবি নিজের লক্ষ্যকে কখনো ভুলে যাননি। তিনি শতবার প্রচেষ্টা চালিয়েছেন। এই প্রচেষ্টাকেই কবি তবু দাঁড় টানি সঙ্গে তুলনা করেছেন। এরপর আসি এই নোঙর কবিতাটির নামকরণের দিকে। এই নোঙর কবিতাটি একটি অন্তহীন সমুদ্রযাত্রার অভিপ্রায় বর্ণিত হয়েছে, যেখানে নোঙর সাংসারিক মায়াজাল, আবদ্ধতার প্রতীক এবং নৌকা যা মানব জীবনের প্রতীক। মুক্তির অভিপ্রায়ে আমরা যখনই কোনো কিছু প্রচেষ্টা করি নিজেদের লক্ষ্যে পৌঁছানোর, তখনই এই আবদ্ধতার নোঙর আমাদের রুদ্ধ করে। তাই এক্ষেত্রে নোঙর নামকরণ যথার্থই সার্থক হয়েছে। আমরা যেরকম মুক্তির আকাঙ্ক্ষাকে উপেক্ষা করতে পারি না, সেরকমই আমাদের প্রাত্যহিক গণ্ডিবদ্ধ জীবনটাকেও, সাংসারিক জীবনটাকেও আমরা উপেক্ষা করতে পারি না। তাই এই দুইয়ের মাঝে, এই দোলাচলময়তার পরিস্থিতিতে আমাদের মনের মধ্যে নেমে আসে এক অদ্ভুত অবসাদ, যেটাকে ব্যাখ্যা করা যায় না। এই সমগ্র কবিতাটিতে কবি সিন্ধু পাড়ে পৌঁছানোর জন্য বারবার চেষ্টা করেছেন বিভিন্ন রকম উপায়ে। কখনো তিনি আটকে পড়া সত্ত্বেও দাঁড় টেনেছেন, কখনো মাছ তুলে পাল বেঁধেছেন, আবার কখনো বিদ্রুপ শুনেও পুনরায় সমুদ্রবক্ষে দাঁড় নিক্ষেপ করেছেন। কিন্তু জোয়ার ভাটার মতো আমাদের জীবনের সুখ, দুঃখ, হাসি, কান্নার সাংসারিক মায়াজালে আবদ্ধ হয়ে পড়ে কবি বারবার ব্যাহত হয়েছেন। এই যে অলঙ্ঘ শক্তি, এই যে সাংসারিক আবদ্ধতা যা কবিকে এগোতে দেয়নি, কবিকে রুদ্ধ করে দিয়েছে, তাই হলো নোঙর। তাই এই কবিতাটির নোঙর নামকরণ যথার্থই সার্থক। এই নোঙর কবিতাটি খুবই সুন্দর একটি কবিতা। এখানে অজিত দত্ত এত সুন্দর রূপক ব্যবহারের মধ্যে দিয়ে কবিতাটির এক গভীর অর্থকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এই ছিল আজকের উপস্থাপনা। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।